তাহলে 20 অঙ্কটা দেখ, দুটো সরলরেখার দিক কোসাইন গুলো বলেছে এই সম্পর্কটাকে সিদ্ধ করে, যদি সিদ্ধ করে তাহলে সরলরেখা দুটো পরস্পর লম্ব হবে। এখানে ব্যাপার হচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে এলএমএন দিয়ে। এখন দেখ একটা সমীকরণ থেকে, প্রথম সমীকরণ থেকে যে কোনো একটার মান এল এম বা এন এর মান বের করে যদি দ্বিতীয় সমীকরণটাতে বসাস, তাহলে দ্বিতীয় সমীকরণটায় ধরে নে প্রথম সমীকরণে আমি এম এর মানটাকে দ্বিতীয় সমীকরণে বসালাম, তাহলে দ্বিতীয় সমীকরণটা এখন এম আর এন দিয়ে হয়ে যাবে, কিন্তু সেখানে এম স্কোয়ার আর এন স্কোয়ার টার্ম আসবে। তাহলে সেটাকে যদি সমাধান করা হয় তখন দুটো করে মান পাবো। ঠিক আছে, এল এম এন এম আর এন এর দুটো মান পাওয়া যাবে, তাদের জন্য এল এরও দুটো মান আসবে, সেইগুলো বলছে পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হওয়ার ওই শর্তটা হচ্ছে আমাদের এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকুয়ালস 0 হবে, এইটা দেখাতে হবে আর কি। তাহলে ওইভাবেই করেছে দেখ, প্রথম সমীকরণ থেকে এমটাকে অপনয়ন করেছে। অপনয়ন করা মানে একটার থেকে এম এর মান বের করে অন্যটায় বসিয়ে দিয়েছে। প্রথম সমীকরণ থেকে এম এর মান হচ্ছে 12 প্লাস 2n, সেটাকে দেখ দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করেছে, দিয়ে আলটিমেট একটা সমীকরণ এলো 12 স্কোয়ার প্লাস 5nl প্লাস 2n স্কোয়ার। দিয়ে এইটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাচ্ছে। দ্বিঘাত সমীকরণ বলতে এমনিতেই তো দ্বিঘাত আছে, কিন্তু ওই এন স্কোয়ারটা দিয়ে ভাগ করে দেওয়া হলো। তাহলে পরের পাতা প্রথমেই দেখ 2 ইন্টু এল বাই এন এর হোল স্কোয়ার প্লাস 5 এল বাই এন প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই এনটা দিয়ে যে ভাগ করলাম, এই ভাগ করতে কখন পারবো, যখন এন এর মানটা শূন্য হয় না। তাহলে সেই জন্যই আগের লাইনটাতে দেখ এখানে লিখেছে যে এলটা যদি 0 হয় তাহলে এনটাও 0 হয়ে যাবে, তখন সমীকরণের শর্তটাকে সিদ্ধ করবে না, সেই জন্য এনটা 0 নয় আর কি। তাহলে দ্বিঘাত সমীকরণ এলো, দ্বিঘাত সমীকরণ যখনই তখনই তার দুটো বীজ থাকবে, একটা এল ওয়ান বাই এন ওয়ান, একটা এল টু বাই এন টু। এবার ওই দ্বিঘাত সমীকরণ তত্ত্ব, বীজ দুটোর যোগফল সমান মাইনাস বি বাই এ, আর বীজ দুটোর গুণফল হয় সি বাই এ। তাহলে সেই সূত্র থেকে বীজ দুটোর গুণফল থেকে দেখ এটা করেছে, দুটোর গুণফল হচ্ছে সি বাই এ, সি বাই এ মানে হচ্ছে 2/2 মানে 1। তাহলে এল ওয়ান এল টু বাই ওয়ান সমান এন ওয়ান এন টু বাই ওয়ান, এই এতটা করে ছেড়ে দিতে হবে। এরপর আবার একটা অন্যকে সাবস্টিটিউট করতে হবে। অন্যকে মানে যেমন আমরা এম এর মানটা বসিয়েছিলাম, এবার এম বাদ দিয়ে অন্য একটা এন বা এল কে সাবস্টিটিউট করতে হবে। এখানে যেমন এল এর মানটা বসিয়েছে, দিয়ে আবার ওই একই প্রসেস করে এখানে আরেকটা ইয়ে নিয়ে আসছে, এম ওয়ান বাই এম টু ইকুয়াল বাই মাইনাস টু ইকুয়াল টু এন ওয়ান এন টু বাই ওয়ান। এই তিনটেকে এবারে সাজাচ্ছে একসাথে। তারপরে দেখ কস থিটার মানটা 0 চলে আসছে। একটু দেখে নে অঙ্কটা।
দেখা হলো রে। এবারে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে একদম এই জায়গাটাতে 2l স্কোয়ার প্লাস 5nl প্লাস 2n স্কোয়ার এখান থেকে যে দ্বিঘাত সমীকরণে নিয়ে যাওয়া হচ্ছে, এই দ্বিঘাত সমীকরণে না নিয়ে যেও আরেকটা উপায় করা যায়, সহজ উপায় আসবে মধ্যপদ সহগ যদি করা যায় তাহলে। সমস্ত ক্ষেত্রে করা যাবে, মানে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এরকম নিশ্চয়তা নেই, কিন্তু যদি করা যায় তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। যেমন 5nl প্লাস 2n স্কোয়ার ইকুয়ালস 0, এইটাকে যেমন এটাকে দেখ মধ্যপদ সহগ করে দেওয়া যাচ্ছে, 4 প্লাস 1 এ ভেঙে যাবে। ঠিক আছে, মানে এটা হয়ে যাচ্ছে 2l স্কোয়ার প্লাস 4nl প্লাস nl প্লাস 2n স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে এখানটা হচ্ছে 2l যদি কমন নিই তাহলে l প্লাস 2n প্লাস এখানে n কমন নিলে l প্লাস 2n ইজ ইকুয়ালস 0। তাহলে l প্লাস 2n 2l প্লাস n ইজ ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আসছে l ইজ ইকুয়াল টু 2n or l ইজ ইকুয়াল টু, সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস হাফ অফ n। দুটো কন্ডিশন আসছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনটাই দেওয়া ছিল m এর মানটা যেটা ছিল আমাদের, m ইজ ইকুয়াল টু ছিল 2l প্লাস 2n। তাহলে এইখানে আমরা এই সাবস্টিটিউটটা পুট করব। তাহলে এখানে যদি বসিয়ে দিই 2l এর মানটা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 4n প্লাস 2n, তার মানে হয়ে গেল মাইনাস 2n। ঠিক আছে, তাহলে l কমা m কমা n ইকুয়াল টু, এখান থেকে l এর মান হচ্ছে মাইনাস 2n কমা m এর মানটা হচ্ছে মাইনাস 2n কমা n এর মান n নিজে, ইকুইভ্যালেন্ট টু -2 -2 1। এইটা একটা মান পেলাম। একই রকম ভাবে এইখান থেকে আসছে m ইজ ইকুয়াল টু 2l প্লাস 2n, তার মানে এটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস n প্লাস 2n ইজ ইকুয়ালস n। তাহলে এখান থেকে l কমা m কমা n ইজ ইকুয়াল টু হয়ে গেল, l এর মান হচ্ছে মাইনাস হাফ, m এর মান হলো এই n আর n। তাহলে এটা যদি ইয়ে করি তাহলে হয়ে গেল মাইনাস হাফ 1 1। ঠিক আছে, তাহলে 1, আচ্ছা এগুলো L1 M1 N1 সমান, এটা L2 M2 N2 সমান হয়ে গেল। তাহলে অতএব L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস হাফ ইন্টু এটা প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 সমান হয়ে গেল 1 মাইনাস 2 প্লাস 1, তার মানে 0। অতএব রেখা দুটি পরস্পর লম্ব। বোঝা গেল জিনিসটা? বুঝতে পারলি ক্যালকুলেশনটা? এখন ব্যাপার হচ্ছে যে সমস্ত অঙ্কে কিন্তু এই যে মধ্যপদ সহগ এইটা করা যাবে এমন মানে নেই। যদি করা যায় তাহলে কিন্তু অঙ্কটা এই যেরকম ভাবে বইয়ে করা আছে তার চেয়ে সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি না করা যায় তাহলে হবে না, তাহলে ওই যেরকমের পদ্ধতি আছে n স্কোয়ার দিয়ে ভাগ করে ওইটা আনতে হবে। আর যদি মধ্যবর্তী কোণ বার করতে বলে, ঠিক আছে, যদি মধ্যবর্তী কোণ বার করতে বলে তাহলেও কিন্তু একই রকমের হবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এইটা আমাদের এলিমেন্ট অ্যাকচুয়াল না লিখে a1 a2 b2 c2 বা a1 b1 c1 আর a2 b2 c2 টা লেখা দরকার, কারণ এই যে তিনটে মান আমরা পেলাম এরা কিন্তু ডিসিএস বা দিক কোসাইন নয়, গুণফলের যোগফলটা 1 আসবে না। ঠিক আছে, সেই জন্য এগুলোকে এ বি সি দিয়ে লেখাটাই ভালো হবে, a2 b2 b1 b2 আর c1 c2, এইটা করে করাটাই ভালো হবে। আর যদি দিক কোসাইন বার করতে বলে তাহলে এটাকে তার ওই রুট দিয়ে, মানে 2 দুগুণে 4 আর 4 8 আর 1 9, 9 দিয়ে ভাগ করতে হবে। এটাকে ওই একই রকম ভাবে দিক কোসাইনটা আনতে হবে। আর নাহলে যদি মধ্যে ইয়ে প্রমাণ থাকে, লম্ব প্রমাণ থাকে বা এমনি, বা পরেরটা যেরকমের আছে 2 নম্বর উদাহরণটা দেখ, 2 নম্বর উদাহরণটা এইভাবে করেছে, ওটাও করা যাবে, দেখে নে।
নম্বরটা উম, 20-2টা দেখা হলো এটা। আচ্ছা, 21-এরটা দেখ, 21-এরটাও একই অঙ্ক, 21-এর একেরটা।
হ্যাঁ, তাহলে যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে, অনুপাত গুলো সমান হয়, মানে L1/L2 ইকুয়াল টু M1/M2 ইকুয়াল টু N1/N2। এখন শেষ দুটোকে কনসিডার করেছে, মানে M1/M2 ইকুয়াল টু N1/N2। ঠিক আছে, তাহলে এবারে এটাকে একটু সাজিয়েছে, দেখ M1/N1 করেছে আর M2/N2, এই দুটো হচ্ছে সমান। এখন আমাদের আগেই যে বেরিয়ে আছে সেইখান থেকে দেখ, চারের নিরূপক সমান দুটো, যদি এই যে সমীকরণটা ছিল M/N দিয়ে, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে M1/N1 এবং M2/N2। এখন সেই দুটো যদি সমান হয়, তার মানে কি এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো সমান। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজ সমান হলে কি হয়, তার নিরূপকটা ইকুয়াল টু 0 হয়, নিরূপকটা শূন্য হয়। তাহলে সেইটা এখানে ইউজ করেছে, তাহলে সেখান থেকে তার নিরূপকটা সমান হলে এই যে B² - 4AC ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পলিফাই করা শুধু। এরপর তাহলে এক্সারসাইজ 26 গুলো করতে হবে। 26, তারপর দীর্ঘ উত্তরধর্মীর 1, 2, এইগুলো হয়ে যাবে। দীর্ঘ উত্তরধর্মী 3-এর অঙ্কটা, উদাহরণ 22-এর অঙ্কটা। হুম, কোনটা? 3-এরটা দীর্ঘ উত্তরধর্মী? দীর্ঘ উত্তরধর্মী 3-এরটা বলছিস? হ্যাঁ, দীর্ঘ 3-এরটা হচ্ছে উদাহরণ 22-এর অঙ্ক।
দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, এখানে ব্যাপার হচ্ছে একটা ঘনক এঁকেছে দেখ, ঘনকের এটা যদি 0 0 0 হয়, একটা সাইডে যে কোনো একটা বিন্দু, প্রান্ত বিন্দু, তাহলে সেইটার রেসপেক্টে বাকি সবগুলোকে পয়েন্টিং করেছে, ঠিক আছে? এপাশে এক্স বরাবর একটা অক্ষ, এপাশে ওয়াই বরাবর, জেড অক্ষ বরাবর, তাহলে সমস্ত প্রান্ত বিন্দুগুলোর আগে স্থানাঙ্ক গুলোকে বসিয়ে নিতে হবে। এবার কর্ণ বলতে বোঝাবে কোনটা, সেইটা তোকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? দুটো কর্ণ বলতে কোনটা কোনটা বুঝছে। তাহলে এখানে যেমন এরা করেছে, মূল বিন্দুর সাথে এপাশের বাহুর উপরেরটা, মানে একদিকের নিচের থেকে তার বিপরীত দিকের উপরেরটা ওপি করেছে দেখ একটা, ঠিক আছে? আরেকটা করেছে দেখ এ কিউ, ওপি আর এ কিউ, এপাশের নিচের থেকে উল্টো দিকের উপরেরটা, সেইটার মধ্যবর্তী কোণ বার করেছে। তুই অন্যও বার করতে পারিস, এখানে ওপির সাথে এপাশে আবার বি আর এরও করতে পারিস। উদাহরণ 22-এরটা দেখ। এই কেমন ভাবে না ইয়েগুলো স্থানাঙ্ক গুলো লিখবি, এটাই একটু ঠিকঠাক করে করলেই হয়ে যাবে। একটা ঘনক যদি আঁকা হয়, মনে করে এইটা একটা বাহু নিলাম, এটাকে আমি সাপোজ এক্স এক্সিস ধরলাম, এই পাশেরটাকে আমি ওয়াই এক্সিস ধরলাম, আর তার রেসপেক্টে এই উপরেরটাকে আমি ধরলাম জেড এক্সিস। এইটা তাহলে আমার মূল বিন্দু 0 0 0। এবার এইখানের যে বিন্দুটা, এটাকে যদি আমি এ বলি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0 0, ঠিক আছে? এরপরে এইখানেরটাকে যদি আমি বি বলি, তাহলে এই বিন্দুটা কিভাবে আসা যাচ্ছে, এখানে যে তারপরে এটা আসতে হচ্ছে, মানে a, 0, এর হাইট নেই, এই জন্য 0। আর এইটাকে যদি বি বললাম, উপরেরটাকে, এটাকে আমি সি বলছি, তাহলে সিটার স্থানাঙ্ক হবে দেখ 0, a, 0। এরপর ঠিক তার উপরে উপরে, ঠিক আছে, এর, এটা যেটা মূল বিন্দু আমার ছিল ও, ওর উপরে সাপোজ আমি এখানে পি বিন্দু বলছি, তাহলে পি বিন্দুটায় কি আছে, এক্সও নেই ওয়াইও নেই, শুধু জেড আছে, মানে 0 0 a। এই বিন্দুটার কথা যদি ভাবি, তাহলে এখানে এক্স আছে, এক্স অক্ষ বরাবর এসেছে, a, 0, a। এইটার কথা যদি ভাবি, এইটা, তাহলে হবে a, a, a। এটা কিউ বিন্দু বললাম, এখানে আমি আর বলছি, এখানে হয়তো এস বলছি, তাহলে এস এর স্থানাঙ্কটা কি হবে, এটাতে এক্স নেই, মানে হচ্ছে 0 a, a। এইটা হয়ে গেল। এরপর কর্ণ কোনটা ধরবো, একদিকের নিচের থেকে বিপরীত দিকের উপরে, মানে এই ও আর টা একটা কর্ণ, যেমন মাঝে মাঝে গোটা ইয়েটাকে ক্রস করে আর কি, কোনটাকে, ঘনকটাকে ক্রস করে, ও আর হতে পারে, আর তার সাথে পাশে পিবি হবে একটা কর্ণ। তাহলে তার মধ্যবর্তী কোণ, তাদের ডিআরএস টা বের করে নিতে হবে, ও আর এর ডিআরএস কত, আর এখানে পিবির ডিআরএস কত, একদিকের উপর থেকে বিপরীত দিকের নিচে পর্যন্ত, তাহলেই হয়ে যাবে। এইটা ঠিকঠাক করে করলে গোটা অঙ্কটায় অসুবিধা হবে না। তারপরের যে অঙ্কটা আছে ওটা উদাহরণ 24-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা উদাহরণ 24, 24 না 23, 4-এর অঙ্কটা উদাহরণ 23।
আমি 5-এর অঙ্কটা বলছি, এতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে তো? এখানে দেখ বলা আছে 5-এরটাতে 3টে সরলরেখা পরস্পর লম্ব বলেছে, তাদের ডিআরএস। তাহলে 3টে যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা পাবো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0, L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 ইজ ইকুয়াল টু 0, L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 ইজ ইকুয়াল টু 0। এই রিলেশনটা পাচ্ছি। এবার তৃতীয় একটা সরলরেখা বলেছে আছে, যেটা দেখাতে হবে যে ওই যে প্রদত্ত সরলরেখা তিনটি এত সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই এত ডিআরএস বিশিষ্ট দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান। আচ্ছা, এই যে L1 L2 L3 এরা কিন্তু হচ্ছে দিক কোসাইন, এরা হচ্ছে দিক কোসাইন। আর 3 নম্বর সরলরেখার ক্ষেত্রে যেটা দেওয়া আছে ওটা কিন্তু দিক অনুপাত। তাহলে L1 M1 N1 BCS বিশিষ্ট এবং L1 প্লাস M1 প্লাস N1, না, L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস N3, N1 প্লাস N2 প্লাস N3 ডিআরএস বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ θ1 হলে cos θ1 সমান কি হবে? L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M1 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N1 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3, এইটা বাই নিচে √L1² M1² N1², ওইটার মান যেহেতু 1, কারণ এটা হচ্ছে ডিসিএস, তাহলে ওই টার্মটা আমরা লিখছি না, শুধু লিখছি L1 প্লাস L2 প্লাস L3 তার হোল স্কোয়ার M1 প্লাস M2 প্লাস M3 তার হোল স্কোয়ার প্লাস N1 প্লাস N2 প্লাস N3 তার হোল স্কোয়ার। এটা সরল করবার নিশ্চয় কোনো দরকার নেই, শুধু উপরটুকুটা আমরা সরল করব। উপর থেকে সরল করলে দেখ পাবি একটা L1² প্লাস L1 L2 L1 L3 প্লাস M1² M1 M2 প্লাস M1 M3 প্লাস N1² N1 N2 N1 N3 বাই নিচে যেটা আছে গোটাটা লিখতে হবে সমান এই যে L1² M1² N1² L1² M1² N1² প্লাস L1 L2 M1 M2 N1 N2, এটাকে একসঙ্গে লিখলাম, প্লাস L1 L3 M1 M3 প্লাস N1 N3, এটাকে লিখলাম। আবার নিচে যেটা আছে সেটা, এইটার মান হচ্ছে 1 আর এইটা দুটোই হচ্ছে 0, 1 প্লাস 0 প্লাস 0 বাই √, এটা যা এলো সেটা ছেড়ে দে এখানে, cos θ1 সমান। তাহলে একই রকম ভাবে করব L2 M2 N2 DCS বিশিষ্ট, এরকম করে 2 নম্বরটা বার করব, cos θ2 বের করব, তারপর cos θ3 বের করব, দেখবো তিনটেই সমান আসছে। তাহলে অতএব cos θ1 ইকুয়াল টু cos θ2 ইকুয়াল টু cos θ3। অতএব প্রদত্ত সরলরেখাটি তিনটি সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। বোঝা গেল? বুঝতে পারলি রে এটা 5-এরটা? হুম, এবার তাহলে 6-এরটা দেখ। সামন্তরিকের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে ABCD। সামন্তরিকের 4টি শীর্ষবিন্দু
এ বি সি ডি। আচ্ছা, এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এর স্থানাঙ্ক 0,0,0, বি এর স্থানাঙ্ক 3 - 4 4, আর একটা হচ্ছে 7 1 4, 7 1 4। তবে দিক অনুপাতের সাহায্যে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, দিক অনুপাতের সাহায্যে। তাহলে এটাকে আমরা একটা কিছু ধরে নিতে পারি, এ কমা বি কমা সি যদি ধরে নিই, ডি এর স্থানাঙ্ক বা এক্স ওয়াই জেড ধরি, এক্স ওয়াই জেড, তাহলে এবি দিক অনুপাত, ডিআরএস অফ এবি সমান হচ্ছে 3 - 4 4, আর ডিআরএস অফ ডিসি, এখানে যখন এবি বলবো তখন একই দিকে নেব, ডিসি তার মানে হচ্ছে 7 - X, 1 - Y, 4 - Z। আচ্ছা, আরেকটা হচ্ছে এখান থেকেই, তাহলে যেহেতু এই দুটো দিক অনুপাত পরস্পর সমান, তাহলে শর্তানুসারে কি আসবে? শর্তানুসারে 7 - X/3 ইকুয়াল টু 1 - Y/-4 ইকুয়াল টু 4 - Z/4। এগুলো সমান হবে না, সমানুপাতি হয় সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। এইটাকে তাহলে সাপোজ একটা আমরা কিছু কে ধরে নিচ্ছি, বা সুবিধার জন্য মাইনাস কে ধরছি, তাহলে এখানটাতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে X - 7/3 ইকুয়াল টু Y - 1/-4 ইকুয়াল টু Z - 4/4 ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে এসছে x ইকুয়াল টু 7 + 3k, y ইকুয়াল টু 1 - 4k, আর z ইজ ইকুয়াল টু 4 + 4k। এইবারে তাহলে এখানে এখন এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা পেলাম 7 + 3k, 1 - 4k, আর 4 + 4k। এরপরে আবার আমরা বের করব বিসির ডিআরএস, এর ডিআরএস। তাহলে বিসির ডিআরএস পাবো, আর এডির ডিআরএস, এডির ডিআরএস। এইবারে সেইগুলোকে আরো সমানুপাতি বের করব একই রকম ভাবে। ঠিক আছে, বিসির ডিআরএস এর সময় এই দুটো মানকে, এই মান তিনটেকে ইউজ করব, আর এক্স ওয়াই জেড লিখবো না, যেমন এখানে এক্স ওয়াই জেড লিখেছিলাম। দিয়ে দুটোকে সমানুপাতি করলে এখান থেকে কে এর মানটা বেরোবে, কে এর মানটা এখানে বসিয়ে দিলেই এক্স কমা ওয়াই কমা জেড সমান কত এটা বেরিয়ে যাবে। তারপরেরটা আছে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য আগের দিন আমরা বলেছিলাম যে যার লম্ব অভিক্ষেপ হয় ভেক্টরের ক্ষেত্রে, বিশেষ করে তার দিকের ইউনিট ভেক্টরটা নিতে হয়, যার উপর বা যার দিকে। তাহলে এখানে তার ডিসিএস টা হবে এবং অন্যটার ডিআরএস টা হবে। তাহলে এখানে পি কিউ বলা আছে, দুটি প্রদত্ত বিন্দু এল সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। তাহলে পিএল সরলরেখার উপর, এখানে একটু অঙ্কটা ভুল আছে, এটা পিকিউ সরলরেখার উপরে হবে। ঠিক আছে, পিকিউ সরলরেখার উপরে, পিকিউ সরলরেখার উপর, সরলরেখার উপর এল এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ সমান। তাহলে পিকিউ সরলরেখার উপর মানে হচ্ছে পিকিউ এর ডিআরএস বার করতে হবে, পিকিউ এর ডি, সরি ডিসিএস লিখতে হবে, ইন্টু এল এর ডিআরএস, ওই যোগফলের গুণফল যেটা আর কি, রেসপেক্টিভ, সেইটা করতে হবে এখানে। তার আগেই এখানে উপরে প্রথমেই করে রাখবি যে পিকিউ এর ডিসিএস এল কমা এম কমা এন, এটা সমান কত, আর এল এর ডিআরএস এটা তো দেওয়াই আছে, এ কমা বি কমা সি সমান কত। তার মানে এখানে হচ্ছে এল এ প্লাস এম বি প্লাস এন সি, এই মানটা বের করতে হবে। এটাকে ফার্স্টে এখানে করে রাখবি উপরে।
আর 8-এর অঙ্কটা তো এই আগের দিকের যে অঙ্কগুলো 26-এর অঙ্কের মতো। হয়ে যাবে তো নাকি, না কোনোটা অসুবিধা মনে হচ্ছে তো বল। হুম, ঠিক আছে তাহলে এগুলো করে নি। আচ্ছা, কালকে তাহলে করা যাবে তখন এই দুটোর থেকে।